ভিউয়ার্স, ডিজাইন সম্পর্কে অনেকেরই শঙ্কা থেকে যায়, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছেন এবং যারা সদ্যপ্রাপ্ত পাশ করা ইঞ্জিনিয়ার থাকেন, তাদের ক্ষেত্রে ডিজাইন কিন্তু একটি জটিল আকার ধারণ করে, বিশেষ করে বাস্তবে কাজ করতে গিয়ে। তো আমি এই চ্যানেলের মাধ্যমে পুরো ড্রয়িংটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পেজ অন থেকে শুরু করে একটি স্ট্রাকচারাল ডিজাইনে যতগুলো পেজ থাকবে, কলাম লেআউট থেকে শুরু করে ভীম থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, প্রথম যে পার্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন ক্রাইটেরিয়া অ্যান্ড মিনিমাম রিকোয়ারমেন্টস, অর্থাৎ আমি এখানে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করব এবং আমার মিনিমাম কি কি রিকোয়ারমেন্টস থাকা প্রয়োজন। তো প্রথমত এই যে পার্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত কোড। তো কোড সম্পর্কে আমরা কম বেশি সবাই পরিচিত। এটি হচ্ছে একটি বই, অর্থাৎ অনেকগুলো বইয়ের সমন্বয়ে আমরা কিন্তু একটি বিল্ডিং এর ডিজাইন করে থাকি। তো এসিআই হচ্ছে একটি বই, আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট। তো এখানে বিল্ডিং নির্মাণের সমস্ত ফর্মুলা থাকে, যে আমরা কি কি ফর্মুলা ইউজ করে কিংবা কি কি দিক ফলো করে আমরা বিল্ডিংটা ডিজাইন করব। তো এইগুলি মূলত এখানে দেওয়া হয়েছে, যে আমরা কোন কোন ডিজাইন ফলো করে এই বিল্ডিং এর ডিজাইনটা করেছি। এবং নিচে যে পার্টটি রয়েছে এটি হচ্ছে ফাউন্ডেশন। তো আমার এই বিল্ডিংটি কততলা বিশিষ্ট বিল্ডিং সেটি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিং হ্যাজ বিন ডিজাইনড ফর 9 স্টোরিড রেসিডেন্সিয়াল বিল্ডিং, অর্থাৎ 9 তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নির্মাণের একটি ডিজাইন। এরপরে যদি আমরা নিচে একটু চলে আসি, তো এটি হচ্ছে কনক্রিট, অর্থাৎ আমি এখানে কোন কনক্রিট কোন পিএসআইতে ডিজাইন করব বা মিনিমাম রিকোয়ারমেন্টস আমার কি থাকবে। তো এখানে আমরা একটু দেখি, ফর কলাম, ওয়াটার রিজার্ভার, লিফট কোর, শেয়ার ওয়াল, রিটেনিং ওয়াল ডিজাইন, এটা হচ্ছে 4000 পিএসআই। অর্থাৎ এই যে 4000 পিএসআই এটা হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি, অর্থাৎ আমার 1 স্কোয়ার ইঞ্চিতে সে 4000 পাউন্ড লোড নিতে পারবে, সেটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। তো পক্ষান্তরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ফর ফুটিং, পাইল ক্যাপ, ম্যাট অ্যান্ড ভীম ডিজাইন, এর জন্য কিন্তু 3500 পিএসআই ডিজাইন করা হয়েছে। ফর স্ল্যাব ডিজাইন এর জন্য কিন্তু 3000, এবং ফল স্ল্যাব, লিনটেন এর জন্য কিন্তু 2500 পিএসআই। অর্থাৎ এই যে স্ল্যাবটি নিচে দেখতে পাচ্ছেন এগুলোতে সাধারণত লোড কম থাকে বিধায় এখানে 2500 পিএসআই দিয়ে লোডটি ডিজাইন করা হয়েছে। তো এর নিচে যদি আমি একটু চলে আসি, তো মিনিমাম সিলিন্ডার স্ট্রেংথ, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে আমরা যখন কোনো একটি কাস্টিং সম্পন্ন করব, তো তখন দেখবেন একটি গোল সিলিন্ডারের সমন্বয় কিন্তু এটি ল্যাবে টেস্ট করা হয়। তো এই টেস্টের মাধ্যমে কিন্তু এটি কত পিএসআই হলো সেটি আমরা জানতে পারি। এটি কিন্তু 28 দিন কিউরিং করার পরে টেস্ট করতে হবে। আমরা এটা সাইডে যখন স্ল্যাব কাস্টিং হয় কিংবা ছাদ ঢালাই হয়, তখন দেখবেন যে সিলিন্ডার ভর্তি করে রাখার পর এটা কিন্তু পানিতে ভিজিয়ে রাখা হয় এবং 28 দিন পরে কিন্তু এটি নিয়ে ল্যাবে টেস্ট করা হয়। তো এরপরে যে ফর্মুলাটা এখানে রয়েছে সেটা হচ্ছে কিউরিং অফ আরসিসি ওয়ার্ক, অর্থাৎ আমি এখানে কতদিন এই আরসিসি যে কাস্টিং করব সেটি কিউরিং করব। তো এখানে দেখতে পাচ্ছেন কিউরিং টাইম মিনিমাম 28 ডেজ, অর্থাৎ আমাকে এখানে বলা হয়েছে আমি এই যে ছাদটা রয়েছে এটি 28 দিন কিউরিং করব। তো একটু নিচে আমরা লক্ষ্য করলে দেখতে পাই মেথড অফ কিউরিং, অর্থাৎ আমি কি উপায়ে এই কিউরিংটা করব সেটিও কিন্তু আমার এখানে উল্লেখ করে দেওয়া আছে। হরিজন্টাল সারফেস বাই পন্ডিং অফ ওয়াটার, অর্থাৎ এখানে সারফেস হচ্ছে দুটি, একটা হচ্ছে হরিজন্টাল এবং একটা হচ্ছে ভার্টিক্যাল। তো হরিজন্টাল সারফেস আমরা কোনটিকে বলবো, মূলত আমরা যখন কোনো একটি ছাদ ঢালাই করি সেটি কিন্তু মূলত হরিজন্টাল সারফেস। তো এটি আমরা কি উপায়ে কিউরিং করতে পারি, সেটা হচ্ছে বাই পন্ডিং অফ ওয়াটার, পুকুরের সমন্বয় বাদ দিয়ে আমরা কিন্তু এই কিউরিংটা করতে পারি। আদার সারফেস বাই ওয়ার্ফিং ময়েস্ট জুট ফেব্রিক অ্যান্ড, এখানে বোঝাচ্ছে আমরা যখন আদার সারফেস বলতে যে ভার্টিক্যাল সারফেসগুলো রয়েছে সেটা হচ্ছে ভীম, কলাম। তো এইগুলো কিন্তু আমরা মূলত চট দিয়ে কিউরিংটা করে থাকি। তো সেটি কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে যদি আমি একটু নিচে চলে আসি, এটা হচ্ছে সিমেন্ট। তো লেখাটা স্পষ্ট না হওয়ার কারণে এখানে কিছু অংশ কেটে গেছে। তো এটা হচ্ছে সিমেন্ট, মূলত এখানে লেখা আছে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, অর্থাৎ আমরা যেটাকে পিসিসি সিমেন্ট বলে চিনে থাকি তার ফুল মিনিংটা হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। তো এর নিচে উল্লেখ করা আছে কনক্রিট এগ্রিগেট, আমরা কি কি এগ্রিগেট এখানে ইউজ করব এবং সেটার অনুপাতটা কি হবে, কিভাবে মিক্সিং করব, এগুলোই কিন্তু দেওয়া রয়েছে। তো প্রথমে আমি আসি, এখানে লেখা আছে ফাইন এগ্রিগেটস। তো ফাইন এগ্রিগেটস বলতে আমরা সাধারণত বালুকেই বুঝে থাকি। তো এখানে দেওয়া রয়েছে স্যান্ড অফ FM 2.50, অর্থাৎ ঢালাইয়ের জন্য যে আমরা বালুটা ইউজ করব তার FM হতে হবে
2.5 এবং নিচে রয়েছে কোর্স সেগ্রিগেট অর্থাৎ পাথর। তো আমরা যে পাথরটা ইউজ করব সেটা হচ্ছে 20 অর্থাৎ 3/4 ডাউন ওয়েল গ্রেড স্টোন চিপস। তো আমরা যে পাথরটা ইউজ করব এখানে সেই পাথরটা কিন্তু 3/4 ডাউন যেটা বলে সেটা এখানে ইউজ করতে হবে। তো নিচে দেওয়া আছে টু বি ইউজড ফর ফুটিং শেয়ার ওয়াল কলাম ফর স্ল্যাব বিম অ্যান্ড আদার্স মেইন স্ট্রাকচারাল ওয়ার্কস 20 ডাউনগ্রেডেড স্টোন। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমরা যখন বেস রিলেটেড কাজ করব অর্থাৎ ফুটিং কলাম ভীম এ ধরনের যখন কাজ করব তখন কিন্তু আমরা 20 অর্থাৎ 3/4 ডাউন যে স্টোনটা রয়েছে সেটি ইউজ করতে হবে। এরপরে নিচে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ওয়াটার। তো অ্যাভেল ওয়াটার টু বি ইউজড ইন কনক্রিট মিক্সড অর্থাৎ আমরা ধরে নিতে পারি স্বচ্ছ পানি এখানে ইউজ করতে হবে। তো এর নিচে যেটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে রেইনফোর্সমেন্ট। তো রেইনফোর্সমেন্ট আমরা কি ইউজ করব এবং সেটির গ্রেড কত হবে সেটি মূলত এখানে উল্লেখ করা রয়েছে। তো আমরা যদি একটু দেখি তো এখানে মূলত 72 গ্রেড রড ইউজ করতে বলা হয়েছে। তো আমরা নিচে যদি একটু উল্লেখ করি স্ট্রেংথ অফ স্টিল 500 MPa অর্থাৎ আমরা এটা দ্বারা কি বুঝি, এটা হচ্ছে 500 মেগাপ্যাসকেল। 1 মেগাপ্যাসকেল সমান 145 PSI। তো আমরা যদি এই 500 দিয়ে 145 গুণ দেই তাহলে কিন্তু আমাদের এটা চলে আসবে। তো সেভাবেই কিন্তু আমাদের রডের ডিজাইনটা রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা কত গ্রেড রড আমরা ইউজ করব সেই রডের গ্রেডটা আমরা এভাবে নির্ণয় করতে পারি। তো এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ল্যাপ লেন্থ অর্থাৎ আমরা কোথায় কিভাবে ল্যাপিং দিব এবং কতটুকু দিব সেটা কিন্তু চার্ট আকারে এখানে উল্লেখ করা রয়েছে। তো প্রথমত 6 মিলি থেকে শুরু করে এখানে 25 মিলি পর্যন্ত রডের ল্যাপিং দেখানো হয়েছে। তো অনেকের মনেই প্রশ্ন থাকে যে এখান থেকে আমি কোনটা বুঝবো কলামের এবং কোনটা ভীমের, এটা কিন্তু অনেকে ভুল করে থাকে। তো এখানে একটু লক্ষ্য করেন সেটা হচ্ছে যে নিচে আপনারা যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে আপনি কোথায় কোন রডের ল্যাপিং দিবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কলাম ল্যাপস শ্যাল বি টেনশন টপ বার অর্থাৎ আপনি কলামে যখন ল্যাপিং দিবেন তখন এই যে টেনশন যে জোনটা দেখতে পাচ্ছেন টেবিলে টেনশন থেকে এই যে টপ বারের যে ল্যাপিংটা আছে এটা ফলো করতে হবে শুধুমাত্র কলামের বেলায়, এবং এই যে ডান পাশের সিরিয়ালটি রয়েছে এটি কিন্তু ভীমের বেলায় ইউজ করতে হবে। তো এখান থেকে আপনি সহজেই দেখে নিতে পারেন কোথায় ল্যাপিং হবে। তো এই যে মাপটা দেওয়া আছে 325 এটা কিন্তু মিলিমিটারে রয়েছে এবং এখান থেকে আপনি ইঞ্চিতে 25 দিয়ে ভাগ করে কনভার্ট করে আপনি খুব সহজেই মাপটা বের করতে পারেন। তো এরপরে যে অপশনটি দেওয়া আছে সেটা হচ্ছে হুকস অফ রিবার অর্থাৎ আমরা কতটুকু কোথায় হুক ব্যবহার করব সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং এটা অবশ্যই এল ব্যান্ড করে দিতে হবে। এরপরে হচ্ছে নাম্বার 10 স্পেসার বার। তো এই স্পেসার বার বলতে আমরা কি বুঝি, সাধারণত আমাদের বিমে দুটি লেয়ার রড থাকে, একটি হচ্ছে মেইন রড বটম বারে, তার ঠিক উপরে 1 ইঞ্চি উপরে কিন্তু এক্সট্রা কিছু রড দেওয়া থাকে। তো মূলত এই সেপারেট রডটা তখনই দেওয়া হয় দুটি রডের মাঝখানে যে গ্যাপটি থাকে সেখানে সাপোর্ট দেওয়ার জন্য। মূলত 25 এই যে এখানে দেখেন উল্লেখ করা রয়েছে 25 ডায়া স্পেসার বার অর্থাৎ আপনাকে 25 মিলিমিটার রড দিয়ে এখানে স্পেসার বার দিতে হবে এবং এটা হবে 750 মিলি সেন্টার টু সেন্টার। তো এই জিনিসটা আমরা অনেকেই ভুল করে থাকি এবং না বুঝেই এই স্পেসার বারটা কিন্তু অনেকে ভুলে দেয় না। তো এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে। তো এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে মূলত স্পেসার বার এবং এখানে দেখেন সুন্দর করে প্রতি পয়েন্টে পয়েন্টে স্পেসার বার ইউজ করা হয়েছে। তো এরপরে আসি চেয়ার। তো চেয়ারটা আমরা কখন ইউজ করব, মূলত যখন আমরা পাইল ক্যাপ কাস্টিং করব তখন উপরের যে লেয়ারটা থাকে এবং নিচের যে লেয়ারটা থাকে দুই লেয়ারকে সাপোর্ট দেওয়ার জন্য মূলত আমরা এই চেয়ারগুলো ইউজ করে থাকি। তো এটা রিকোয়ারমেন্টস কি, আমাদের চেয়ারগুলো হতে হবে 10 মিলি ডায়া 12 মিলি 16 মিলি বার দিয়ে চেয়ারগুলো হতে হবে। এটা স্ট্রাকচারাল যে ডিজাইন থাকে তো সেই ডিজাইন অনুযায়ী কিন্তু রডের তারতম্য ঘটবে। তো এই টপ বার মূলত 750 সেন্টার টু সেন্টার দূরে কিন্তু দিতে হবে। তো এরপর দেখেন ল্যাপ লোকেশন অর্থাৎ আমরা ভীমে কোথায় ল্যাপিং দিব এবং কিভাবে ল্যাপিং দিব সেটি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো আমরা যদি একটু এখানে ফলো করি তো এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে দেখুন। তো আমরা একটু বলে রাখি এখানে জোন কিন্তু দুটি হবে, একটা হচ্ছে কম্প্রেশন জোন এবং একটি হচ্ছে টেনশন জোন। তো কখন আমরা কম্প্রেশন জোনে কোথায় ল্যাপিং দিব সেটা এখানে দেওয়া হয়েছে। তো এখন আপনাদেরকে বুঝতে হবে টেনশন জোন কোনটি এবং কম্প্রেশন জোন কোনটি।
তো বিমের ক্ষেত্রে কম্প্রেশন জোন হচ্ছে উপরে যে অংশটি রয়েছে, অর্থাৎ এই যে রডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কম্প্রেশন জোন, এবং নিচের যে লেয়ারের রডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টেনশন জোন। তো পূর্বেই উল্লেখ করা রয়েছে আপনি কোথায় কত ল্যাপিং দিবেন, এই যে টেবিলটি রয়েছে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে আপনার ল্যাপিং কত হবে। তো সেটি দেখে আপনি এখানের ল্যাপিং এর পরিমাণ নির্ণয় করবেন, এবং এখানে ল্যাপিং কোথায় দিবেন সেটা উল্লেখ করা রয়েছে। তো দেখুন এখানে বলা হয়েছে এটা হচ্ছে কলাম, কলাম থেকে মিনিমাম 2H। তো আমরা 2H বলতে কি বুঝি? 2H বলতে বুঝি এখানে যে ভীমটি রয়েছে তার যে হাইটটি রয়েছে সেই হাইট দেখুন উপর থেকে নিচ পর্যন্ত, অর্থাৎ আমার এখানে ভীম যদি 20 ইঞ্চি থাকে তো আমার এখানে 2H মানে হচ্ছে 40 ইঞ্চি। তো আমি কলাম থেকে 40 ইঞ্চি দূরেই কিন্তু এই ল্যাপিংটা দেব। এটা হচ্ছে আমার টেনশন জোন যেটা আছে সেখানে। আমি যখন কম্প্রেশন জোনে এই ল্যাপিংটি দিব তখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু টেনশন জোন থেকেও একটু দূরে, অর্থাৎ মিডল পয়েন্ট থেকে এক সাইডে কিন্তু এই ল্যাপিংটি দিতে হবে, এখানে স্পষ্ট করে বলা হয়েছে। এবং এখানে কিছু নোট দেওয়া হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে বলা হয়েছে নট মোর দ্যান 50% অফ দ্য বার শ্যাল বি স্পেসড অ্যাট দ্য ওয়ান প্লেস। মানে আপনি 50% রড এক জায়গায় ল্যাপিং দিবেন, বাকি 50% আপনাকে অন্য জায়গায় ল্যাপিং দিতে হবে। তো এগুলা আপনি দেখে নেবেন আপনার বোঝার সুবিধার্থে। তো এরপর হচ্ছে ডেভেলপিং লেয়ার অ্যাডমিক্সার। তো অ্যাডমিক্সার হচ্ছে আমরা যখন পাইলের ক্ষেত্রে কাজ করতে যাই তখন দেখা যাচ্ছে বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়, এজন্য আমরা মূলত অ্যাডমিক্সারটা ব্যবহার করে থাকি। তো এটা মূলত মাটির নিচে যখন আমরা কোনো কাজ করে থাকি সেক্ষেত্রে আমাদের সমস্যাটা বেশি হয়, আমরা কনক্রিটটাকে দ্রুত জমাট বাঁধার জন্য মূলত অ্যাডমিক্সারটা ইউজ করে থাকি। এরপরে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ওয়াটার স্টপার। তো এইটা সম্পর্কে অনেকেই আসলে অবগত নন যে এই ওয়াটার স্টপারটা কোথায় ইউজ করা হয়। তো এটি মূলত যখন আমরা ওয়াটার ট্যাঙ্কি কিংবা সেপারেট ট্যাঙ্কি বিভিন্ন ধরনের ট্যাঙ্কির ক্ষেত্রে এই ওয়াটার স্টপারটা ইউজ করে থাকি, যেখানে আমাদের পানির সংস্পর্শ রয়েছে। অর্থাৎ আমরা যখন ট্যাঙ্কি করব তখন নিচের যে লেয়ারের কাস্টিংটা হবে নিচের লেয়ারের সাথে উপরের লেয়ারের যে বন্ডিংটা হয় বা জয়েন্টটা থাকে সেখানে যাতে লিকেজ না করে সেজন্য কিন্তু আমরা ওয়াটার স্টপারটা ব্যবহার করে থাকি। তো আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এটাই হচ্ছে মূলত ওয়াটার স্টপার। তো দেখুন এখানে কিন্তু নিচের লেয়ার থেকে উপরের লেয়ার যে কাস্টিংটা হবে মিডল পয়েন্টে এই ওয়াটার স্টপারটা ব্যবহার করা হয়েছে। তো এই ওয়াটার স্টপারটা দেওয়ার নিয়মটা হচ্ছে এই ওয়াটার স্টপারটা সাধারণত 1 ফিট প্রস্থ হয়ে থাকে। তো 1 ফিট যদি আপনার প্রস্থ হয়ে থাকে, এটা যেখানে কাস্টিং হবে সেখানে থাকবে 6 ইঞ্চি, এবং উপরের যেখানে কাস্টিং হবে না সেখানে থাকবে 6 ইঞ্চি। অর্থাৎ কাস্টিং এর ভিতরে 6 ইঞ্চি এবং কাস্টিং এর বাইরে 6 ইঞ্চি। পরবর্তীতে উপরে যখন কাস্টিং হবে তখন এটা কাস্টিং এর সাথে জয়েন্ট হয়ে যাবে যাতে করে সেখানে লিকেজ না ঘটে। এজন্যই মূলত আমরা ওয়াটার স্টপারটা ব্যবহার করে থাকি। এরপরে দেওয়া রয়েছে শাটারিং, অর্থাৎ এখানে শাটারিং হবে স্টিলের। এরপর হচ্ছে মেশনারি ওয়ার্ক, অর্থাৎ ব্রিক ওয়ালের যে কাজটি রয়েছে সেটি। তো এটি হচ্ছে মূলত আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্লিয়ার কভার, অর্থাৎ আমার কোথায় ক্লিয়ার কভার কত হবে সেটি কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো প্রথমত হচ্ছে ফুটিং, কলাম, ভীম, স্ল্যাব অ্যান্ড স্টেয়ার, এরপর হচ্ছে ওয়াল। তো আপনারা এখান থেকে চাইলেই দেখে নিতে পারেন যে আমার কোথায় ক্লিয়ার কভার কত হবে। আমি যদি আপনাদেরকে একটু একটা দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে কলামের ক্ষেত্রে যখন আমরা ক্লিয়ার কভার নিব সেখানে আমাদের লেভেল হচ্ছে দুইটা, একটা হচ্ছে গ্রাউন্ড লেভেলের নিচে এবং একটা হচ্ছে গ্রাউন্ড লেভেলের উপরে। তো আমরা জানি সাধারণত মাটির নিচে ক্লিয়ার কভারটা একটু বেশি থাকে। তো সেক্ষেত্রে দেখেন এখানে দেওয়া আছে বিলো গ্রাউন্ড লেভেল, অর্থাৎ আমার গ্রাউন্ড লেভেলের নিচে কাভারিংটা কত হবে। তো এখানে দেওয়া রয়েছে 60 মিলিমিটার, এবং এদিকেও দেওয়া রয়েছে 60 মিলিমিটার। অ্যাভোভ গ্রাউন্ড লেভেল অর্থাৎ গ্রাউন্ড লেভেলের উপরে 40 মিলিমিটার। তো এটা দেখে কিন্তু আপনি কাজ করতে পারেন। পক্ষান্তরে এখানে ভীম, স্ল্যাব, স্টার প্রত্যেকটি কিন্তু ক্লিয়ার কভার এখানে উল্লেখ করা রয়েছে। এরপরে আপনারা এখান থেকে নিচ থেকে দেখে নিতে পারেন যে মিনিমাম বার স্পেসিং, কলাম। এরপরে যে অপশনটি দেওয়া রয়েছে সেখানে স্ল্যাবের কিছু ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে, কোথায় কত মিলি হবে। তো এই ছিল মূলত প্রথম পেজের বর্ণনা। তো পক্ষান্তরে আপনাদেরকে ধাপে ধাপে প্রতিটি পেজ নিয়ে আলোচনা করা হবে, এবং আশা করছি এই টিউটোরিয়ালটি দেখার পরে আপনাদের স্ট্রাকচারাল ডিজাইন সম্পর্কে অন্তত প্রথম পেজ নিয়ে কোনো সংশয় বোধ হবে না। এর পরবর্তী ভিডিওতে আপনারা পার্ট 2-তে পাবেন পরবর্তী পেজ, অর্থাৎ স্ট্রাকচারাল ডিজাইনের পেজ 2। তো ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন এবং নিত্য নতুন ভিডিও উপভোগ করুন। ধন্যবাদ।